প্রিয় রাগিনী পর্ব সংখ্যা ৩৭। সময়টা ভোর ৬টা। আজ ইসলাম বাড়ির ছেলে আর ছেলের বউরা গ্রামে যাবে কিছু কাজের জন্য। গতকাল যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি, তাই আজ তারা রওনা হবে। ইসলাম বাড়ির কর্তারা সবাই রেডি হয়ে বসে আছেন হলরুমে। মূলত তাদের কর্তাদের জন্যই অপেক্ষা করছেন, কিন্তু তাদের এখনো আসার নামগন্ধই নেই। এত কি মেকআপ করছে কে জানে, ভেবেই মুখ ফুলালো চার ভাই। একটু পর ঘুম ঘুম চোখে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো ইসলাম বাড়ির পিছু বাহিনীরা। তারা ঘুম থেকে উঠেছে মূলত বাপ চাচা মা চাচিদের বিদায় জানাতে। চোখ ডলতে ডলতে সবাই এসে বসলো হলরুমে। রাশেদ হামি তুলতে তুলতে বলল, কি ব্যাপার, তোমরা এখনো যাওনি? আর মারা কোথায়? আনিসুল সাহেব বিরক্ত হয়ে বললেন, দেখো না, প্রায় ১ ঘন্টা যাবৎ ধরে বসে আছি, কিন্তু তোমাদের মায়েদের খবর নেই এখনো। আনিসুল সাহেবের কথা শুনে এবার তায়েব বলল, আহা বড় চাচা, মেয়েদের তৈরি হতে একটু আধটু সময় লাগবেই, তার জন্য এত রাগ করলে চলে বলো তো? তায়েবের কথা শুনে লামিয়া তায়েবা বাঁকা নজরে তাকালো তায়েবের দিকে। তা দেখে তায়েব বলল, আরে আরে, এভাবে তাকাচ্ছিস কেন? আমি তোদের কথা বলিনি তো। তুই বলবি কেন ওই কথা? আমাদের মায়েরা কখনো কোথাও কি যায় নাকি? কতদিন পর তারা একটু গ্রামে যাবে, তার জন্য পরিপাটি করে পিটপাট হয়ে যাচ্ছে, তাই একটু দেরি হচ্ছে। বেশ বিরক্ত হয়ে বলল তাইবা। আরে রেগে যাচ্ছিস কেন? আমি তো এমনিতেই বললাম। তাইবা কিছু বলতে যাবে তার আগেই আজমির সাহেব বিরক্ত গলায় ধমকে উঠলেন ছেলে মেয়েদের। বাবার ধমক খেয়ে তাইবা চুপ হয়ে গেল, কোনো কথা বলল না। লামিয়া তাইবার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে হামিদ সাহেবের দিকে তাকিয়ে বলল, আস্তে আস্তে কি বেশি রাত হবে তোমাদের? হামিদ সাহেব মাথা নাড়িয়ে বলল, মনে হয় না বেশি দেরি হবে, কিন্তু আবার হতেও পারে, ঠিক নেই। আচ্ছা, তবে যদি দেরি হয়ে যায় তাহলে এত রাত করে রওনা দিও না, রাতটুকু গ্রামের বাড়িতে থেকে সকাল সকাল রওনা দিও। লামিয়ার কথায় রাশেদ মাথা নাড়িয়ে বলল, লামিয়া ভুল বলেনি, দিনকাল ভালো না, বেশি রাত হলে আজকে আর আসতে হবে না। লামিয়া আর রাশেদের কথা শুনে বাড়ির কর্তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে হালকা হাসল। হাশেম সাহেব মুখে হাসি নিয়েই বলল, বুঝলেন, আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছি, আমাদের কোনটায় ভালো হবে আর কোনটায় খারাপ হবে সেসব নিয়েও ভাবছি। আনিসুল সাহেব হালকা হেসে বলল, তাই তো দেখছি, কত বড় হয়ে গেছে আমার ছেলে মেয়েগুলো। তাদের এমন কথা শুনে তাইব ঠোঁট উল্টে বলল, আমরা বড় হয়ে গিয়েছি আর তোমরা বাচ্চা হয়ে গিয়েছ। তাইবের কথা শুনে হাশিম সাহেব তাইবের কান টেনে দিয়ে বলল, খুব বড় হয়ে গিয়েছিস তাই না? সেজু চাচা, চারও লাগছে আমার। ছাড়বো কেন? তুই যে আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে বুড়ো বলছিস তা কিন্তু আমি বুঝতে পেরেছি। কিভাবে মানুষ বুড়ো হলে বাচ্চা হয়ে যায়, কিন্তু আমরা এখনও ইয়াংম্যান। বলেই তাইবের কান টেনে ছেড়ে দিল। তাইব কান ডলতে ডলতে বলল, ইয়াংম্যান দাবি করছো নিজেদের? যদি ইয়াংম্যান হতে তাহলে সেদিন সামান্য বিস্কুট নিয়ে সেজু চাচা, মেজো চাচা আর বড় বাবা কাড়াকাড়ি করতে না বাচ্চাদের মতো। তাইবের কথা শুনে মাহির, লামিয়া, রাশেদ, আরিফ, আয়না, তাইবা চবি ফিক করে হেসে উঠল। তখন ওই পিছন থেকে শোনা গেল, আরে এত কি নিয়ে হাসাহাসি চলছে বাবা আর ছেলে মেয়েদের মধ্যে? আমরা মেয়েরাও তো একটু শুনতে পারি। পাশ থেকে মায়েরা বলল, আমরাও একটু শুনি। রাশেদা বেগম বলতে বলতে সিঁড়ি বেয়ে নামতে লাগলেন। তার পিছন পিছন লতিফা, মনিরা, তাহমিনা বেগম। মায়েদের গলার স্বর শুনেই সবাই ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকালো। মাহির ফট করে দাঁড়িয়ে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মায়েদের আজকে কি সুন্দর লাগছে, বলে দৌড়ে গিয়ে তাদের সামনে দাঁড়ালো। লতিফা বেগম হেসে মাহিরের নাক টেনে দিয়ে বলল, আজকেই শুধু সুন্দর লাগছে, আর কোনোদিন সুন্দর লাগেনি বুঝি? আহা মেজো চাচি, আমার মায়েদের মতো সুন্দরী এই পৃথিবীতে কি আর কেউ আছে নাকি বলো তো? পাশ থেকে তাহমিনা বেগম বলল, হয়েছে হয়েছে, আর ফার্ম দিতে হবে না, দেখো আমরা ফুলে গিয়ে এখানে
আমরা ফুলে গিয়েছি তোমার আলু ফার্মে। তাহমিনা বেগমের কথায় তাই বলল, সত্যি মা, তোমাদের আজ খুব সুন্দর লাগছে। একরকম হিজাব, একরকম শাড়ি দেখে মনে হচ্ছে তোমরা 4 বোন। আমাদের বাপ চাচারা এত সুন্দর সুন্দর বউ পেয়েছি। এটা তো আমাদের বাপ চাচাদের 7 কপালের ভাগ্য। খুশিতে ঝটপট বলে উঠল আরিফ। আরিফের কথা শুনে 4 ভাই কেমন বাঁকা নজরে তাকালো আরিফের দিকে। আরিফ চোখ ঘুরিয়ে বাপ চাচাদের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে আমতা করে বলল, আমি তো ঠিকই বলেছি, এভাবে তাকানোর মানে কি? আরিফের কথায় সবাই হেসে উঠল। বাড়ির কর্ত্রীরা এগিয়ে এসে বলল, হয়েছে হয়েছে, এত প্রশংসা করতে হবে না। আমাদের প্রশংসা করছো তোমরা, আরেক দিকে চলছে তোমাদের বাপ চাচারা। বলেই মুখে বাঁকালো মনিরা বেগম। হাশেম সাহেব ছোট ছোট চোখ করে তাকালো তার স্ত্রীর দিকে। লামিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনে এগিয়ে গিয়ে বলল, তোমরা আমাদের কাছে কেউ কারোর চেয়ে কম না। আমাদের মায়েরা আমাদের ঘরের চাঁদ, আর আমাদের বাবারা আমাদের পৃথিবী। তোমরা সুন্দর হলে আমার বাবারাও কম সুন্দর না। লামিয়ার কথা থামতেই রাশেদ, তায়েবা, মাহির, আরিফ একসঙ্গে বলে উঠল, ঠিক ঠিক, একদম ঠিক। বাড়ির কর্তা আর কর্ত্রীরা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে লামিয়ার দিকে। হাসিম সাহেব এগিয়ে এসে লামিয়ার মাথায় হাত রেখে বলল, আম্মা, তোমার কথায় আমি আজ ভীষণ মুগ্ধ হয়েছি। দেখছেন বড় ভাই, বলছিলাম না আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছে? দেখেছেন, সত্যি বড় হয়ে গিয়েছে। হাসিম সাহেবের কথা শুনে সবাই হাসলো। তারপর টুকটাক কথাবার্তা বলতে বলতে কখন যে 7টা বেজে গিয়েছে তা কারোর খেয়াল নেই। লামিয়া চোখ ঘুরিয়ে দেয়াল ঘড়িতে দৃষ্টি ফেলে বলল, হয়েছে তোমাদের, এখন চলো, কয়টা বাজে দেখেছ? হ্যাঁ, তাই তো, দ্রুত বের হও, বলেই তাড়া দিতে লাগলো আনিসুল সাহেব। সবে আস্তে ধীরে বের হতেই হামিদা লামহা দাঁড়িয়ে আছে দেখলো। তার পিছনেই খানবাড়ির সবাই। তার পাশে দাঁড়িয়ে আছে শুভ্র আর রাবেয়া বেগম। আমাদের আসতে দেরি হয়নি তো? বলে হামিদা এগিয়ে এসে জড়িয়ে ধরল হামিদ সাহেবকে। আরে না, এখনই বের হচ্ছিলাম। খাবার খেয়েছ? হামিদ সাহেব মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বাবা, খেয়েছি। এই, তোর হয়েছে বড় আফা? এমনি দেরি হয়ে যাচ্ছে, বলে লামিয়া তাড়া দিল। সবাই মাথা নাড়িয়ে এইবার গাড়িতে উঠে বসল। হামিদ সাহেব গাড়িতে ওঠার আগেই শুভ্রকে এই বাড়িতে আজকে রাবিয়া বেগমকে নিয়ে থাকতে বলেছি। কাজ শেষ করে তারা দ্রুত আবার আসার চেষ্টা করবে। যদি দেরি হয়ে যায় তাহলে জানি তারা এখানে থাকে। শুভ্র হামিদ সাহেবকে চিন্তা করতে মানা করলেন। হামিদ সাহেব মাথা নাড়িয়ে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। হামিদ সাহেব গাড়িতে উঠতে উঠতে গাড়ি ছেড়ে দিল। খান আর ইসলাম বাড়ির ছেলেমেয়েরা হাত নাড়িয়ে বিদায় জানালো। খান বাড়ির কর্ত্রী আর কর্তারা সাথে গিয়েছে, তাই খানবাড়ির ছেলেমেয়েরাও আজ ইসলাম বাড়িতে দিন কাটাবে। গাড়ি চোখের আড়াল হতেই সবাই বাড়ির ভেতরে চলে গেল। গাড়ি চোখের আড়াল হতেই সবাই বাড়ির ভেতরে চলে গেল। ছবি সিঁড়ি বেয়ে রুমে যেতেই লাবিব ছবির হাত টেনে নিজের কাছে নিয়ে এলো। ছবি চোখ বড় বড় করে দ্রুত আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে নাকি। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, কি সমস্যা? ছাড়ুন, এটা হল রুম, কেউ এসে পড়বে। কেউ আসবে না, বাড়িতে তো কেউ নেই, তাহলে কে আসবে? আরে ভাইয়ারা আছে, ছাড়ুন। লাবিব ভাই, তোর ভাইদের কি আমি ভয় পাই নাকি? শুভ্র ভাইকে বলবো আমি? লাবিব ছবির কথায় বিরক্ত হয়ে বলল, সব সময় শুভ্রর কথা বলে ভয় দেখাস কেন? এমন করলে তো ভয় দেখাবই, যা ইচ্ছে কর, দেখার বিষয় না। এখন কালকে রাতের চুমুটা এখন দিয়ে দে। অসম্ভব। সম্ভব, তুই না দিলেও আমি জোর করে নিব, বলে ছবির ঠোঁট আঁকড়ে ধরল। ছবি 2 হাত লাবিবের বুকের উপর রেখে ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু পারল না। ঠিক তখনই সিঁড়ি থেকে চিৎকারের শব্দ শোনা গেল। ও মাই গড, কে আছো? বাঁচাও আমার বিগ বসকে। এই ব্যাটা আমার বিগ বসকে জোর করে চুমু খাচ্ছে। আমার কাছে তোয়াকে এত আদুরে আদুরে লাগে। ওহ মাই গড, কে আছো? বাঁচাও আমার বিগ বসকে। এই ব্যাটা আমার বিগ বসকে জোর করে চুমু খাচ্ছে।
এই বেটা ছাড় আমার বসকে, নয়তো তোর ওই মুখের নকশা পাল্টিয়ে দিব। বেশ চেঁচাতে চেঁচাতে তোয়া সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। লাবিব তোয়ার চেঁচানো শুনে ছবির থেকে ছিটকে দূরে সরে দাঁড়ালো। ওইদিকে তোয়ার চেঁচানো শুনে খান আর ইসলাম বাড়ির ছেলেমেয়েরা দৌড়ে নিচেদের রুম থেকে বের হলো। শুভ্র আর রাবেয়া বেগম কিছু বলতে বলতে সবেই বাড়িতে প্রবেশ করছিল। তোয়ার চেঁচানো শুনে দৌড়ে এসে হলরুমে দাঁড়ালো। কি হয়েছে তোয়া, এভাবে চেঁচাচ্ছ কেন, কি হয়েছে? ততক্ষণে লামিয়ারা দৌড়ে নিচে এসে উপস্থিত হলো। লামিয়া ছবির পাশে দাঁড়িয়ে ছবির দিকে তাকালো। লামিয়াকে নিজের দিকে তাকাতেই দেখে ছবি কেমন লজ্জা লজ্জা মুখ করে তাকিয়ে থাকলো লামিয়ার দিকে। তারপর ঢোক গিলে সামনে তাকালো। লামিয়া ছবির দিকে তাকিয়ে মুখের মতো করে সরি, তোমরা তো জানো এই উপন্যাসটাতে কিছু ভুল আছে, এই জন্য এত আটকেতেছি। লামিয়া ছবির দিকে তাকিয়ে ছবির মতো মুখ করে সামনের দিকে তাকালো। এইদিকে কি হয়েছে তা শুনতে সবাই তোয়ার দিকে তাকিয়েছে। শুভ্র তোয়াকে হাঁপাতে দেখে কোলে তুলে নিয়ে আদুরি গলায় বলল, কি হয়েছে তোয়ামণি, আমাকে বলো। তোয়া শুভ্রর দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ বানিয়ে বলল, হ্যান্ডসাম ম্যান, এখানে হবে বয়, হ্যান্ডসাম বয়, জানো এই বেটা খাটাস আমার বিগ বসকে জোর করে চুমু খাচ্ছিল। তোয়ার কথা শুনে সবে চোখ বড় বড় করে তাকালো লাবিবের দিকে। শুভ্র লাবিবের দিকে তাকিয়ে আবার তোয়ার দিকে তাকিয়ে বলল, তুমি শিওর লাবিব তোমার বিগ বস কে চুমু খেয়েছে? তোয়া মাথা নাড়িয়ে বলল, একদম, আমি নিজের চোখে দেখেছি। তোয়ার কথা শুনে শুভ্র চোখ মুখ শক্ত করে ফেলল। শক্ত চোখে লামিয়ার দিকে তাকাতেই দেখল লামিয়া জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে তাকালো শুভ্রর দিকে। এতে শুভ্র যেন আরও খেপে গেল। তোয়াকে কোল থেকে নামিয়ে এগিয়ে গিয়ে লাবিবের কলার টেনে ধরে রাগে চেঁচিয়ে বলে উঠল, তোকে বলেছিলাম না ওর থেকে দূরে থাকতে, বলেছিলাম কি না বল। লাবিবের কথায় এখানে হবে লাবিব শুভ্রর কথায় রেগে বলল, আরে তুই ওই বাচ্চা মেয়েটার কথা বিশ্বাস করছিস? আর ছবি থাকতে ওটার কাছে কেন যাব? ওই বাচ্চা মেয়েটা কি তাহলে ভুল বলেছে? বলেছে। বিশ্বাস না করলে ছবিকে জিজ্ঞেস কর। তুই ছবির কাছে গেলে লামিয়া কেন ঠোঁট মুছছে ওইটা তুই তোর জনকে জিজ্ঞেস কর। যারা আমার কলার, কথায় কথায় কলার, এটা কিন্তু আমিও ধরতে পারি। শুভ্র ছোট ছোট চোখ করে লামিয়ার দিকে তাকিয়ে দেখলো লামিয়া ঠোঁট কামড়ে হাসছে। তার পাশে ছবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার মানে তো ভুল দেখেছি ভেবেই শুভ্র লাবিবের কলার ছেড়ে দিয়ে বলল, আমার কলার ধরে দেখা, শুধু কি করবি ধরলে? বোনকে গুম করে দিব। লাবিব বড় বড় চোখ করে বলল, হারামজাদা, সবসময় বনিয়ে টানাটানি করিস কেন? তোর বউ হওয়ার আগে ও আমার বোন। বলে লাবিবের দিকে দৃষ্টি দিয়ে তারপর লামিয়ার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো। লামিয়া তা দেখে ঢোক গিলল। শুভ্রর মতিগতি ঠিক লাগছে না। ধরতে পারলে যে পিঠে দুগা বসিয়ে দিবে তা লামিয়া বেশ ভালোই বুঝতে পারছি। শুভ্র দাঁতে দাঁত চেপে লামিয়ার দিকে এগিয়ে যেতেই তাই বলে উঠল, ছি ছবি, তুই আবারও লাবিব ভাইয়ের গন্ধযুক্ত থুতু খেয়েছিস? ইয়াক, তাও আবার সকাল সকাল। বলে নাক কুচকে ফেলল মাহির। এই লাবিব ভাইয়ের মুখ থেকে না গরুর সোনার গন্ধ আসে? তার মানে এই ছবি তুই আবার গরুর চনার মধ্যে মুখ দিয়েছিস? ছি বলে ঠোঁট চৌকা করে বমি করার ভাব করলো তাইবা। তাদের এমন কথা শুনে লামিয়া হি হি করে হেসে উঠল। ছবি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্র লামিয়ার হাসি দেখে বলল, তুই দাঁত কেলিয়ে হাসছিস কেন? তোর শাস্তি বাকি আছে, দাঁড়া তুই। বলে লামিয়ার দিকে এগোতেই লামিয়া ভো দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে বলল, বিলাতি ডিটেকটিভ, আপনাকে আমি কি করেছি? শুভ্র লামিয়ার পেছনে দৌড়াতে দৌড়াতে বলল, তুই কি করেছিস জানিস না তুই? না, দাঁড়া তুই আগে, তারপর বোঝাচ্ছি তুই কি করেছিস। দাঁড়ালে আপনি আস্ত রাখবেন না, তাই দাঁড়াবো না।
দাঁড়া বলছি, কিছু বলবো না। যদি ধরতে পারি তাহলে থাপ্পড় সব তোর গালে পড়বে। লামিয়া দৌড়াতে দৌড়াতে সোফার পেছনে গিয়ে দাঁড়ালো। শুভ্র লামিয়ার সামনে। লামিয়া হাঁপাতে হাঁপাতে রাশেদের দিকে তাকিয়ে বলল, বড় ভাই কিছু বলছো না কেন? রাশেদ ঠোঁট উল্টে পকেটে হাত ঢুকিয়ে বলল, এটা তোদের ব্যাপার, আমাকে শুধু শুধু এইসবে না টানাই ভালো। রাশেদের কথা শুনে লামিয়া বিরক্ত হয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই লোকের মতিগতি ঠিক লাগছে না তার। শুভ্রকে দেখে লামিয়া শুকনো ঢোক গিলে চেঁচিয়ে বলল, শুভ্র ভাই ওই দেখুন, লাবিব ভাই আমাকে চোখ মারছে। আচমকে এমন কথা শুনে লাবিব ভড়কে গেল। তারপর দ্রুত বলে উঠল, এই এই তুই মিথ্যা বলছিস কেন? আমি কখন তোকে চোখ মারলাম? আচমকা এমন কথা শুনে লাবিব ভড়কে গেল। তারপর দ্রুত বলে উঠল, এই এই তুই মিথ্যা বলছিস কেন? আমি তোকে কখন চোখ মারলাম? শুভ্র লাবিবের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে আছে। এখানে ভুল আছে, এখানে হবে শুভ্র লাবিবের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। সাথে সাথেই লাবিব চেঁচিয়ে উঠল, তুই আবার আমাকে শকুনের দৃষ্টিতে দেখছিস কেন? আমি তোর তাকে চোখ মারিনি। লামিয়া শুভ্রর দিকে তাকিয়ে দেখলো শুভ্র পেছনে ঘুরে তাকিয়েছে লাবিবের দিকে। সেই সুযোগে লামিয়া আবারও দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে যেতে বলল, ফালতু লোক, এতক্ষণ এইভাবে অকারণে দৌড় করিয়েছেন, এর শাস্তি আমি পরে নিব। বলে দৌড় দিল রুমের দিকে। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে লাবিবের দিকে তাকিয়ে হেসে রাবেয়া বেগমকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল লামিয়ার রুমে। একে একে সবার রুমে চলে যেতেই তায়েব তোয়াকে কোলে তুলে লাবিবের দিকে তাকিয়ে দেখল লাবিব ভোঁতা মুখ করে দাঁড়িয়ে আছে। তা দেখে তায়েব মুখে বাঁকিয়ে বলল, এসব কিসমিস ভালো না, বুঝলে লাবিব ভাই, ভালো হয়ে যান, এখনও সময় আছে। আর কিসমিস খেতে হলে ভালো মতো লবণাক্ত পেস্ট দিয়ে দাঁত মেজে আসবেন। আর পেস্টে লবণ না থাকলে আমাকে বলবেন, আমি এক বাটি লবণ দিয়ে আসবো। বলেই হাসতে হাসতে চলে গেল। তার পেছনে মাহিরার তাইবা। লাবিব তাদের যাওয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বিয়ের পর একটা চুমু ভালো মতো খেতে পারিনি। যদি বিয়ের পর বউকে চুমু খেতে নাই পারি তাহলে এই বাল বিয়ে করেছি কেন? বউয়ের একটু কাছে গেলেই দুনিয়ার সব গজবের কারখানা আমার উপর এসে পড়ে। বলেই রাগ দেখিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। ছবি নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো লাবিবের যাওয়ার পানে। রুমের দরজা বন্ধ করে বিছানায় হাত পা লম্বা করে শুয়ে আছে লামিয়া। শুভ্রর দিকে তাকিয়ে ইচ্ছে করে ঠোঁট মুছেছিল, জানি শুভ্র রেগে যায়। আর এই লোকটাকে রাগতে দেখলে হেব্বি মজা লাগে তার, ভেবেই হেসে উঠল। তখন ওই রুমের দরজায় টোকা পড়তেই লামিয়া ধরপড় করে শোয়া থেকে উঠে দাঁড়ালো। দরজার দিকে এক পা দুপা এগিয়ে যেতে যেতে ভাবতে লাগলো, শুভ্র এসেছে এখন নাকি অন্য কেউ। যদি শুভ্র হয় তাহলে দরজা খুলবে না আজ। লামিয়ার দরজার সামনে এগিয়ে গিয়ে গলা খাকারি দিয়ে বলল, কে? আমি কে? রাবেয়া চৌধুরী। রাবেয়া নাম শুনে লামিয়া ব্রু কুঁচকাল। এই মহিলা আসার পর তার সাথে একবারও কথা বলেনি, তাহলে এই ভদ্রমহিলা তার রুমে কেন এসেছে? ভেবে আস্তে করে দরজা ফাঁক করে মাথা বের করে আশেপাশে তাকিয়ে দেখলো শুভ্র আছে নাকি। শুভ্রকে না দেখতে পেয়ে লামিয়া স্বস্তির শ্বাস ফেলে এবার পুরো দরজা খুলে দিয়ে বলল, আপনি এখানে কি কিছু বলবেন? রাবেয়া বেগম মিষ্টি হেসে বলল, তোমার ঘরে এসেছি, দেখি তোমার কি অসুবিধা হচ্ছে? রাবেয়া বেগমের কথা শুনে লামিয়া দ্রুত জবাব দিয়ে বলল, ছি ছি, কি বলছেন? অসুবিধে কেন হবে? আসুন, রুমে বসে কথা বলি, ভেতরে আসুন। রাবেয়া বেগম মাথা নাড়িয়ে ভেতরে প্রবেশ করলো। লামিয়া রাবেয়া বেগমের পেছন পেছন রুমের ভেতরে প্রবেশ করলো। আন্টি এখানে বসুন, আমি কাউকে বলছি চা দিতে। বলে কাউকে ডাকতে যাবে তার আগে রাবেয়া বেগম লামিয়াকে থামিয়ে দিয়ে বলল, না না, এত ব্যস্ত হবে না। আর আমি চা খাই না, এসেছি তোমাকে দেখতে। আমাকে দেখতে এসেছেন কিন্তু কেন? রাবেয়া বেগম মুখে হাসি নিয়ে বলল, বাহরে, ছেলের বউকে দেখতে আসবো না? আমি আপনার ছেলের বউ মানে? লামিয়া বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার আবরারের বউ। লামিয়া এতক্ষণ বুঝলো
এখানে হবে এতক্ষণে। লামিয়া এতক্ষণে বুঝলো শুভ্রর কথা বলেছে, তাই আর কিছু না বলেই তাকিয়ে থাকলো রাবেয়া বেগমের দিকে। রাবেয়া বেগম লামিয়ার পুরো রুমে ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঘুরতে ঘুরতে চোখ আটকে গেল দেওয়ালে থাকা একটা ছবির উপর। রাবেয়া বেগম এগিয়ে গিয়ে ছবির উপর হাত বুলিয়ে বলল, এটা আপনার তাই না? লামিয়া ছোট করে জবাব দিল, আমি শুনেছি তুমি আমার ছেলেকে ঘৃণা করো, এটা কি সত্যি? বলে রাবেয়া বেগম পেছনে ফিরে তাকালো লামিয়ার দিকে। লামিয়া রাবেয়া বেগমের দিকে তাকাতেই চোখাচোখি হলো। তবে লামিয়া চোখ না সরিয়েই বলল, তোমাকে কিন্তু আমার ছেলে ভীষণ ভালোবাসে জানি, তাহলে ঘৃণা করো কেন? দূরে সরিয়ে রেখেছ কেন? লামিয়া এবার চোখ নামিয়ে নিল, তারপর ধীর কণ্ঠে বলল, যেখানে ঘৃণা বেশি সেখানে ভালোবাসাও বেশি। তাহলে স্বীকার করছো তুমি আবরারকে ভালোবাসো? লামিয়া কোনো কথা বলল না। তা দেখে রাবেয়া বেগম হাসলো। এগিয়ে এসে লামিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমার ছেলে অনেক ভালোবাসে তোমাকে, ওর জীবনের চেয়েও বেশি তোমাকে ভালোবাসে। আমি জানি তুমি শুভ্রর কথায় কষ্ট পেয়েছো, কিন্তু ভেবে দেখো শুভ্র তোমার চেয়ে বেশি কষ্ট পেয়েছে। আমি চাই তুমি ওকে আর কষ্ট দিও না, নিজের কাছে টেনে নাও। তুমি ওকে দূরে সরিয়ে রাখলে ও আরও বেশি কষ্ট পাবে, আর ওর কষ্টের পাল্লা আরও দ্বিগুণ ভারী হবে। তাই প্লিজ আর কষ্ট দিও না ওকে। লামিয়া রাবেয়া বেগমের কথা শুনে ছোট্ট করে হেসে বলল, বিশ্বাস রাখুন আন্টি, কষ্ট দিব না আর। লামিয়ার কথা শুনে রাবেয়া বেগম হাসলো, তারপর বলল, আন্টি নয় মণিমা বলে ডাকো কেমন? আচ্ছা। রাবেয়া বেগম লামিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর লামিয়ার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে হাত ছেড়ে ডাক দিলেন, আবরার, এই আবরার, ভেতরে আসো। রাবেয়া বেগমের ডাক শুনে শুভ্র পা পেলে রুমের ভিতরে প্রবেশ করলো। লামিয়া চোখ তুলে শুভ্রর দিকে তাকালো। শুভ্র এগিয়ে এসে রাবেয়া বেগমের হাতে একটা ব্যাগ দিল। লামিয়া তা দেখে ভ্রু কুঁচকাল। রাবেয়া বেগম ব্যাগ থেকে একটা গয়নার বক্স বের করে লামিয়ার এখানে হবে করতেই লামিয়া ছোট ছোট চোখ করে বলল, গয়নার বক্স এখানে এনেছেন কেন? রাবেয়া বেগম বক্স খুলে একটা গলার চেন বের করতে করতে বলল, প্রথমবার ছেলের বউকে দেখতে এসেছি, খালি হাতে দেখবো নাকি? আমি মোটেই আপনার ছেলের বউ না। বলেই বিরক্ত চোখে তাকালো শুভ্রর দিকে। শুভ্র লামিয়ার কথা শুনে ছোট ছোট চোখ করে তাকালো তার দিকে। তখন ওই ফোন আসতেই রাবেয়া বেগমকে বলে চলে গেল বাহিরে। রাবেয়া বেগম হেসে বলল, ও আচ্ছা, আমার এই ছেলেকে তোমার বুঝি পছন্দ না? না, হয়নি। আপনার অন্য ছেলে থাকলে বলতে পারেন, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। বেশ শান্ত কণ্ঠে বলল লামিয়া। আছে তো আরও একজন, পরিচয় করিয়ে দিব একদিন, সমস্যা নেই। বলে লামিয়ার গলায় স্বর্ণের চেন পরিয়ে দিল। তারপর স্বর্ণের দুটো চুড়ি, কানের দুল পরিয়ে দিয়ে নাকফুল বের করে লামিয়ার নাক থেকে ছোট্ট কাঠি বের করে নাক ফুল পরিয়ে দিতেই রাবেয়া বেগম স্তব্ধ হয়ে গেল। লামিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রাবেয়া বেগম। মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম নতুন বইয়ের মতো। লামিয়া রাবেয়া বেগমের কথা শুনে হালকা হেসে বলল, মণিমা, এসব আমি পড়ি না, আর না পড়তে পছন্দ করি, আমার এসব ভালো লাগে না। রাবেয়া বেগম হালকা ধমকে বলল, পড়তে ভালো না লাগলেও পড়তে হবে, আজকের জন্য পড়ে থাকো, পরে তোমার ভালো না লাগলে খুলে রেখে দিও কেমন? এটা আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট, বুঝলে? লামিয়া মাথা নাড়ালো। রাবেয়া বেগম আর কিছুক্ষণ লামিয়ার সাথে কথা বলে চলে গেল। রাবেয়া বেগম চলে যেতেই লামিয়া আয়নার সামনে দাঁড়াতেই চমকে উঠল। এটা সে কাকে দেখছে? সত্যি তো তাকে বোধের মতো লাগছে। আর কিছু না ভেবে লামিয়া এগিয়ে গিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। শীতের হালকা বাতাস তাকে ছুঁয়ে দিতেই লামিয়া কেঁপে উঠল। ফোনে কথা শেষ করে রুমে কাউকে না দেখে ভ্রু কুঁচকে ফেলল শুভ্র। পা ফেলে রুমে প্রবেশ করতেই আস্তে করে বলে উঠল, ভ্রমর, কোথায় তুই? বেলকনি থেকে লামিয়া ধীর গলায় জবাব দিল, এখানেই আছি, আসুন। বেলকনি থেকে লামিয়ার শব্দ শুনে শুভ্র বেলকনিতে গিয়ে দাঁড়ালো। লামিয়া উল্টো হয়ে ঘুরে আছে। শুভ্র এগিয়ে গিয়ে লামিয়ার পাশ ঘেঁষে দাঁড়িয়ে লামিয়ার দিকে তাকাতেই তার অধর দুটি ফাঁক হয়ে গেল। লামিয়া শুভ্রকে কিছু বলার জন্য পাশ ফিরে তাকাতেই দেখল শুভ্র তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। লামিয়া বিরক্ত হয়ে বলল, কি সমস্যা, এভাবে তাকিয়ে আছেন কেন? শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, আমার ভ্রমর, তোকে পুরো আমার বইয়ের মতো লাগছে।
লামিয়া কপালে ভাঁজ ফেলে বলল, আপনার বইয়ের মতো মানে? শুভ্র নিজেকে সামলে বলল, আমার বইয়ের মতো। লামিয়া ছোট ছোট চোখ করে বলল, কয়টা বিয়ে করেছেন আপনি? শুভ্র গালে হাত রেখে ভাবুক কণ্ঠে বলল, এ ধর 10টা। বলেই লামিয়ার দিকে তাকালো। লামিয়া শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে হালকা হেসে বলল, আরে আরে আমি শুভ্র আর কিছু বলতে পারল না। তাকে চমকে দিয়ে লামিয়া এগিয়ে গিয়ে শুভ্রর পায়ের উপর ভর দিয়ে শুভ্রর গলা জড়িয়ে ধরল। শুভ্র থমকে গেল। অবিশ্বাস্য লাগছে তার কাছে। লামিয়া তাকে জড়িয়ে ধরেছে, ভাবতে পারছে না। শুভ্রর মনে হচ্ছে তার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে। শুভ্র কাঁপা কাঁপা হাতে লামিয়াকে জড়িয়ে নিল নিজের সাথে। এক হাত দিয়ে লামিয়ার কোমর জড়িয়ে ধরল, আর অন্য হাত দিয়ে লামিয়ার মাথায় হাত রেখে বলল, কি হয়েছে তোর ভ্রমর? কিছু বলেছে কেউ? লামিয়া শুভ্রর গলায় মুখ গুজে ধীর কণ্ঠে বলল, ভালো লাগছে না কিছু। এখানে কেন জানি শান্তি লাগছে থাকতে। দেন না কিছুক্ষণ। শুভ্র মুচকি হেসে বলল, কিছুক্ষণ কেন, থাক না সারা জীবনের জন্য। লামিয়া শুভ্রর কথার পৃষ্ঠে কোনো কথা বলল না। শুভ্র চুপচাপ সেভাবেই দাঁড়িয়ে থাকলো, একটুও নড়ল না। শুভ্র চুপচাপ সেভাবে দাঁড়িয়ে থাকলো, একটুও নড়ল না। তার আজ ভীষণ শান্তি লাগছে। এই প্রথম লামিয়া নিজ থেকে তাকে জড়িয়ে ধরেছে। এত বছরের বুকের যন্ত্রণা একটু হলেও কমছে। আর কোনোদিন দূরে যেতে দিবে না, তার ভ্রমরকে কখনো যেতে দিবে না, নিজের সাথে সাথে রাখবে সব সময় ভেবে শুভ্র লামিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো নিজের সাথে। দূর থেকে যে দুজন তাদেরকে দেখছে সেদিকে তাদের খেয়াল নেই। মিলি চোখের পানি মুছে রাগে ফুসফুস করতে করতে বাড়ির ভেতরে চলে গেল। সবে কাজ থেকে ফিরেছিল। বাড়ির গেটের ভেতরে প্রবেশ করতে লামিয়ার শুভ্রকে দেখে কষ্ট হিংসা তাকে জ্বালিয়ে দিয়েছে। এখানে থাকলে কষ্ট বাড়বে, তাই এখান থেকে দ্রুত চলে গেল। শুভ্র বাড়ির ছাদে, এখানে হবে মেবি শুভ্রর বাড়ির ছাদে। শুভ্রর বাড়ির ছাদে মীরা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে, লামিয়ার বেলকনির দিকে তাকিয়ে। বাড়িটা একটু ঘুরে দেখছিল সে। ঘুরতে ঘুরতে ছাদে এসে পা দিতেই চোখ ইসলাম বাড়ির দোতলার বেলকনির দিকে যেতেই চোখ জ্বলে উঠল তার। মীরা লামিয়া আর শুভ্রর দিকে তাকিয়ে দাঁত কিরমির করে কিছু বলে রেগে বড় বড় পা ফেলে চলে গেল ছাদ থেকে। মীরা ছাদ থেকে যেতেই লামিয়া বাঁক হেসে উঠল। মূলত মীরাকে দেখে লামিয়া শুভ্রকে জড়িয়ে ধরেছিল, আর মীরাও তা দেখেছে। মীরাকে জ্বালাতে পেরে লামিয়ার মনে পৈশাচিক আনন্দ হচ্ছে। ইচ্ছে করছে লুঙ্গি ডান্স দিতে, কিন্তু এখন সম্ভব নয়। তবে এই মীরাকে তার উচিত জবাব দিবে সে। ব্যক্তিগত জিনিসের উপর কারোর নজর পড়লে মেজাজ খারাপ হয়ে যায় লামিয়ার। আর ব্যক্তিগত জিনিসটা যদি শুভ্র হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে তো কোনো কথাই নেই। একটা মাঝির নজরও সহ্য হবে না তার। নাকে পুরুষালি গন্ধ আসতেই লামিয়ার ধ্যান ভাঙল। একটু নড়ে চড়ে উঠতেই বুঝলো শুভ্র বেশ শক্ত করে ধরে রেখেছে তাকে। তাই লামিয়াও আর নড়ল না। চুপ করে শুভ্রর গলায় মুখ গুজে ঘ্রাণ নিতে থাকলো শুভ্রর গলা থেকে।